ঘড়িতে বাজে সকাল 6:45 আর যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। 5:30টায় ঘুম থেকে ওঠার পরও কিন্তু বিছানা থেকে নামতে ইচ্ছে করছে না এই বৃষ্টির কারণে। আর যেহেতু মেয়ের এক্সাম শুরু হয়ে গেছে হাফ ইয়ারলি, তো সেই কারণে ওকে তো স্কুলে পাঠাতেই হবে। তা ঝড় আসুক বৃষ্টি আসুক যা খুশি তাই আসুক। আর এদিকে আজকে মেয়ে টিফিনে নিয়ে যাবে ম্যাঙ্গো, তো একটুখানি ম্যাঙ্গোটাকে কেটে দিয়েছি। আর এই যে শুধুমাত্র এটাই নিয়ে যাবে। আর এদিকে কিন্তু আস্তে আস্তে করে বৃষ্টিটা কমছে, জানি না একেবারে কমবে কি না, তবে মনে হচ্ছে আমার ওকে নিয়ে যেতে হবে। কারণ আমি ছাতা ধরলে ওর পাপা স্কুটি চালায়, তো এভাবে করে ওকে নিয়ে যাই আমরা বৃষ্টির মধ্যে। এখনও কিন্তু বৃষ্টিটা পড়ছে। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভ্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকে বারটা ভুলে গেছি, আজকে হচ্ছে শনিবার। আর এদিকে মেয়েকে ওটসটা খাইয়ে স্কুলে দিয়ে এসে এদিকে দেখো আমি চলে এসেছি গোপোষণার সকালের সেবাটা দিতে। একটুখানি গা হাত পা ধুয়ে সকালের সেবা দিতে চলে এসেছি। সকালের সেবাতে বসিয়ে রেখে বলতে পারো ফুলটা নিতে এসেছি। আর এদিকের আকাশে দেখা যাচ্ছে কিন্তু সূর্য মেমা উকি দিচ্ছে, তো মনে হচ্ছে রোদ উঠবে। আর বৃষ্টির পর গাছগুলি যে এত সুন্দর এত তরতাজা হয়ে যায় যে কি বলি। আর এদিকে সমস্ত রকমের ফুলগুলি পেরে নিচ্ছি। আর বৃষ্টি এই মাত্র পড়া বন্ধ হলো, দেখে তো বুঝতেই পারছো, কারণ প্রত্যেকটা ফুলের পাপড়িতেই জল, একটুখানি ঝেড়ে ঝেড়ে তুলতে হচ্ছে। আর এদিকে ফুল নিয়ে নিয়েছি। আর আমার গণ্য শোনার জন্য একটুখানি বেলপাতাও নিয়ে নিচ্ছি, একটুখানি দুব্বুও নিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো সমস্ত ফুল তুলে এবার ঘরে চলে এসেছি। আর গোপোষণাকে দেখো তো কিরকম লাগছে অবশ্যই করে জানিও। যতই বৃষ্টি হোক না কেন ঠান্ডা কিন্তু পড়েনি, সেরকম গরম গরমই রয়ে গেছে, ওই একটু 19-20 হয়েছে এই তো। তারপর এবার চলো দুজনার জন্য চাটা করে নিচ্ছি, কারণ সকালের এই সময়টা হচ্ছে আমাদের কাছে ভীষণ পছন্দের একটা সময়। আর তোমাদের কাছে বলতে ভুলে গেছি, গতকালকে যেহেতু কোনো ধরনের ব্লগ আমি ব্লগ আমি শ্যুট করিনি, তো সেই কারণে বলতে ভুলে গেছি, গতকাল কিন্তু মিঠির পাপা আমাকে চা বানিয়ে খাইয়েছে, জানো তো। আমার ওই যে বলতাম না যে তুমি তো আমাকে 1 কাপ চা বানিয়েও খাওয়াওনি কখনো, সে কথাটা বলার এখন আর কিন্তু কোনো সুযোগ নেই, কারণ সে আমাকে চা বানিয়ে খাইয়েছে, যাক যেমনই হোক খাইয়েছে। তবে একটা কথা কি বলো তো, ওই চায়ের মধ্যে না মানে স্বাদের থেকেও ভালোবাসাটা অনেক বেশি ছিল। কারণ সেদিন সকালটা আমার এতটাই খারাপ গেছিলো, একদম ভালো লাগছিল না ঘুম থেকে উঠতে। তো উঠে বসেছিলাম, ও আমাকে বলছে ঠিক আছে তুমি বসো, আমি আজকে তোমার জন্য চা করছি। তো সেই কারণে সে আমার জন্য চাটা করেছে। আর চাটা খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর এদিকে চা খাওয়ার পর আমি কিন্তু আমার ঘরের সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, বলতে গেলে ওই সোফাগুলিকে একটু টান টান করে গুছিয়ে নিচ্ছি। আর এগুলির টাওয়েলগুলো একদম লাইট কালার, তো দেখে মনে হচ্ছে একদম ময়লা হয়ে গেছে, তবে এগুলিকে ধুয়ে দেবো। আর কয়েকটা দিন পরে মিঠির এক্সামটা শেষ হোক, তারপর সমস্ত কিছু ধুয়ে দেবো। ওই বাচ্চার পরীক্ষা থাকলে না মায়েদেরও একটা পরীক্ষা হয়ে যায়, জানো তো। ওই বাচ্চাদের সাথে সাথে না মায়েদেরও সারাদিন এটা নিয়েই ব্যস্ত থাকতে হয়। আর তারপর ঘরের সংসারের কাজ যা কিছু, যতই বৃষ্টি হোক যতই মেঘ হোক আর যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক, আমাদের বাড়ির বউদের কিন্তু রেস্ট নেই। আর আমাদের বাড়ির বউদের কিন্তু বসে থাকারও জো নেই, কারণ ওই বসে থাকলেই মনে হয় একটু সময় নষ্ট হয়ে গেল। বাবা বসে থাকার চেয়ে আমি বরঞ্চ একটুখানি ঘরদোরগুলা গুছিয়ে নিই, সেটাই ভালো। তারপর একটুখানি রান্নাঘরেও গেছিলাম, যেহেতু ডাল ভাতটা চাপিয়ে এসেছি, তোমরা তো দেখতেই পেলে। ভাতটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, যেটাকে ভাতের ফ্যানটা ঝরাতে দিয়ে এসেছি। আর এদিকে ডালটাও হয়ে গেছিলো, যার মধ্যে একটুখানি মুলো দিয়েছি। আর আজকে মুলো দিয়ে ডাল রান্না করছি। তো বরাবর মুলোর ডালটা খেয়ে বলছিল যে একটুখানি ধনে পাতা হলে বেশ ভালো হতো, কিন্তু ধনে পাতা এই সিজনে এখন বাজারে পাওয়া যাচ্ছে না। যদিও বা পাওয়া যাচ্ছে, এত পরিমাণে দাম যে এটা খাওয়ার সাধ্য আমাদের নেই বাবা। স্বাদ থাকলেও সাধ্য নেই, কারণ ওই গায়ে বাঁধে প্রচুর পরিমাণে, যে এত দাম দিয়ে কিনে আনবো। তো সেই কারণে কিন্তু ধনেপাতা হলে বেশ ভালোই হতো। তো ঘরগুলাকে একটু সুন্দর করে এই মুহূর্তেই আমি একদম মুছে নিচ্ছি। একই সাথে ঘর ঝাড়া পোছা করার সাথে সাথেই কিন্তু ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি, তাহলে কাজটা অনেকটাই মানে কম হয় আর কি। আর এদিকে দেখো ঘর মোছা আমার শেষ। এই ঘরটা মানে আমাদের বেডরুমটা গোছানো হয়ে গেছে, একদম মোছা
মোছা পোছা পরিষ্কার হয়ে গেছে। আবার এইদিকে দেখো এই ঘরটাও সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে একদম মুছে নিচ্ছি। আর বেশ কয়েকটা জামা কাপড় জমেছে, এগুলা দেখছি আজকে ভাঁজ করতেই হবে, না হলে কোনো উপায় নেই, ভাঁজ না করলে হবে না। সেদিন বিয়ে বাড়িতে গেছিলাম, তোমরা তো দেখেছিলেই ব্লগে, অনেকটা কাঁঠাল পেরে এনেছি। ওই কাঁঠাল পাড়তে গিয়ে না আমার শাড়ি ঠাড়ি একদম নোংরা হয়ে গেছিলো, তো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। আর এগুলি গোছানোর সময় পাইনি, অবশ্যই এগুলি গুছিয়ে রাখবো আজকে সময় সুযোগ মতো। আর এদিকে ঘর মুছে এসে দেখো ডালটা হয়ে গেছিলো, এটাকে ফোড়ন দিচ্ছি। ডালে ফোড়ন দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম। আর এবার ডালটা দিয়ে দিলাম। আর ডালটা খেতে সত্যিই খুব ভীষণ ভালো হয়েছিল। আর মেয়ের জন্য প্রতিদিনই একটু একটু ডাল করতে হয়। মেয়ে ভালোবাসে বলে নয়, মেয়ে একদমই ডাল পছন্দ করে না, ডাল খেতে চায় না, কিন্তু ডালটা খাওয়া বাচ্চাদের জন্য প্রয়োজনীয়, তো সেই কারণে ওর জন্য আমি এই ডালটা বানাই প্রতিদিনই। আর এদিকে আজকে রান্না করব ঝিঙে আলু আর কাঁঠালের দানা দিয়ে শুটকি মাছ। এটা হচ্ছে চন্দনা শুটকি, এই শুটকি মাছটা খেতে ভীষণই ভালো লাগে, তো এটাকেই রান্না করছি আজকে। আর আজকে সেরকমভাবে মাছ রান্না করছি না, তো এটা দিয়েই হচ্ছে। মাছ রান্না করছি না বলতে গেলে কি বলো তো, ওই মাছ আর খেতে ইচ্ছে করছিল না, তো সেই কারণে করা হয়নি। কয়েকটা চিংড়ি মাছ ছিল, সেটাকে একটুখানি ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, তো তাতেই হয়ে যাবে। আর এদিকে দেখো ফোড়নে একটুখানি পেঁয়াজ দিয়ে সমস্ত সবজিটা দিয়ে দিয়েছি। আর এই তরকারিটাতে কিন্তু আমি কোনো ধরনের রসুন ব্যবহার করি না, একটুখানি দিয়ে দিয়েছিলাম তোমার হলুদ লবণ সমস্ত কিছু দিয়ে, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর এখানে একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছিলাম, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম, যেটা আমি একদম শ্যুট করতে ভুলে গেছি। তারপর সবজিটাকে ঢাকা চাপা দিয়ে যখন হয়ে গেছিলো, শুটকি মাছটা দিয়ে একটুখানি ঝোলঝোল করে নামিয়ে নিয়েছি। আর এই তরকারিটা বড় ভীষণ পছন্দ করে খেতে। আর শুটকি মাছ দেখলে অনেকে নাক ছিটকয়, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদের ত্রিপুরাতে শুটকি মাছটা ভীষণ ভালো, মানে আমরা ভীষণ ভালোবাসি শুটকি মাছ খেতে, ভীষণ পছন্দের খাবার বলতে পারো। তো দুখানা কড়াই ভরেছিল, তার সাথে আরও অনেক কিছুই নোংরা হয়েছিল, সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর এদিকে দেখো কড়াইগুলা সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার পর এইগুলাকে একটু সুন্দর করে ধুয়ে মেজে পরিষ্কার করে নিতে পারলেই ভালো। আর এটা করতে অনেকটাই পরিশ্রমের কাজ, কড়াই মাজা। আর আমার সবচেয়ে বিরক্তিকর কাজ কি লাগে বলো তো, এই কুকার মাজা। তার জন্য দেখবে আমি কুকারটাকে নোংরা কমই করি, কারণ কুকার মাজতে এত অসহ্য যন্ত্রণা বোধ হয় আমার যে কি বলি। ওই কড়াই ঠড়াই সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নেব, কিন্তু কুকার মাজাটা আমার দ্বারা হবে না। তো মা আসলে কি বলে বলো তো, একটু কুকারে ভাত রান্না করে নে, আর তখনই আমি বলি না বাবা আমি কুকার মাজতে পারবো না, তখন মা আবার কুকারটাকে মেজে দিয়ে যায়, কারণ জানে আমি একদম কুকার মাজতে এমন অলসতা আমার পায়ে যে কি বলি। তো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু এদিকে আমার বাসন মাজা হয়ে যাচ্ছে। আর বাইরে কিন্তু কাঠ ফাটা রোদ উঠেছে, জানো তো, এত পরিমাণে রোদ উঠেছে, কেউ বলবেই না যে সকালে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই এখন বাজে সকাল 10:30, আর এই মুহূর্তেই প্রচুর পরিমাণে রোদ। একটুখানি তাড়াতাড়ি সমস্ত কিছু করে নিচ্ছি, কারণ মেয়েটা আসলে ওকে আবার নেক্সট পড়ার জন্য বসাতে হবে, তো সেই কারণে একটুখানি তাড়াহুড়ো করে সমস্ত কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তাড়াহুড়ো না করলে সময় মতো কাজটা কমপ্লিট করতে পারবো না, ওকে নিয়ে পড়াতে বসতে অসুবিধা হবে, তার সাথে ভিডিওর কাজ তো আছেই, এটাও আমি বাদ দিতে পারি না, কারণ ভীষণ ইরেগুলার হয়ে গেছি। আর ইরেগুলারের কারণটা হচ্ছে একমাত্র আমার মেয়ের এক্সাম, কারণ এক্সামটা এত তাড়াতাড়ি করে নিয়েছে এবার, যার জন্য একটুখানি আমার অসুবিধাটা অনেকটাই বেশি হচ্ছে। আর এদিকে দেখো সমস্ত গ্যাস ট্যাস মুছে নিচ্ছি রান্নার পর। আর ভীষণ গরম লাগছে, বাইরে তো দেখতেই পাচ্ছ কি পরিমাণে রোদ উঠেছে। এবার এটা পরিষ্কার করে রান্নাঘরটা মুছে সোজা চলে যাব স্নান করে পুজো দিতে। স্নান করে পুজো দিলেই আজকের মতো আমার কাজ বাজ সব শেষ। তারপর একটুখানি রেস্ট করব, মেয়েকে ঘুম পাড়াবো স্কুল থেকে আসার পর। ও কিন্তু এখনও স্কুল থেকে আসেনি, ও আসবে স্কুল থেকে, তারপর ওকে খাওয়াবো, ঘুম পাড়াবো, স্নান করাবো। মানে আজকে আমার ও স্কুল থেকে আসার আগেই সমস্ত কিছু শেষ হয়ে গেছে। আর যতগুলা বাসন মেজেছিলাম সব কিছু এখানেই রাখা হয়েছে। আর এদিকে দেখো এবার ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। আর এই ঘরটাকে আমি হাত দিয়ে না মুছতে পারলে না মনটা বেশ মানে না। আর অনেকটা সময় দিয়ে খুব আদর যত্ন করে গড়া এই সংসারটা, তো এই ছোট্ট ঘরটা বলতে পারো প্রত্যেকটা জিনিসই আমার হাতে ধরে কেনা, তো সেই কারণে এই ঘরটাকে খুব যত্ন করে খুব আদর ভালোবাসা স্নেহ দিয়ে গড়ে তুলতে আমি ভীষণ পছন্দ করি। তো সেই কারণে এই কাজটা আমি একটু আস্তে ধীরে সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করি।
আর তারপর দেখো সমস্ত কাজ কমপ্লিট করার পর এখন সোজা চলে যাব স্নান করতে। স্নান করতে করতেই মিঠি চলে আসবে, তারপর মিঠিকে স্নান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো। আর আমাদের না সারাক্ষণ এই করে করেই চলে যায়। আর এই সকাল সকাল কাজ না সারতে পারলে গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়। প্রত্যেকের কথাই বলছি, শুধু আমার নয়, সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত কাজ শেষ করে নিলে বেশ ভালো হয়। আর দেখতেই তো পাচ্ছ, বলেছিলাম যে কি পরিমাণে রোদ উঠেছে দেখো। আর এদিকে এসে দেখছি ছাদের একটা দড়ি ছিঁড়ে গেছে। এখন যে কি করে কাপড় চোপড় মেলি, কারণ এই দড়িটাতে অনেকগুলি জামা কাপড় মেলা যেত। তো বর সকালে গিয়ে বলছে যে দড়িটা ছিঁড়ে পড়ে গেছে। তো আমি বলছিলাম যে আমার গাছে পড়েনি তো, বারবার জিজ্ঞেস করছিলাম গাছে পড়েনি তো। তো ও বলছিল তুমি গাছ নিয়ে এত টেনশন করো কেন বলো তো। তো তখন বললাম যে গাছই হচ্ছে আমার ভালো লাগার একটা জিনিস। আসলে কি বলো তো, গাছগুলি থাকলে না মনটা ভীষণ আনন্দ লাগে। গাছ থেকে ফুল তোলা, গোপসোনার সেবা করা, গোবিন্দের সেবা করা, এই তো। আর কি বলো, জীবনে মরে গেলে তো একদিন তো মরেই যাব, তাই না? তাই এমন কিছু কাজ করে যাই যে কাজগুলি মরে গেলেও লোকে বলবে যে আমি করে গেছি, আমার এটাই মনে হয়। তো আর এদিকে সমস্ত জামা কাপড় সুন্দর করে এবার মেলে দিচ্ছি। আর রোদটা ভীষণ পরিমাণে উঠেছে, গরমটাও প্রচুর লাগছে, একদম দর করে ঘামছি। তো এখন ঘড়িতে কটা বাজে বলো তো? 11:10 বাজে ঘড়িতে। তো এখন গিয়ে পুজো দেব, আর পুজো দিয়ে তারপর মিঠিকে ধরবো। মিঠি কি এক্সামে দিয়ে এসেছে সেটাও দেখছি, ওর কি এক্সামে এসেছে সেটাও আমি দেখছি। আর ও তো বলছিল সমস্ত কিছুই লিখে দিয়ে এসেছে, শুধুমাত্র 1 মার্কসের একটা কাটা গেছে। যদি মনোযোগ দিয়ে লিখে, যদি বানান ঠানান না ভুল করে, তাহলে ফুল মার্কসেরই আনসার করেছে। আমি জানি না সে কী করেছে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। ওর এক্সামের খাতাগুলি তো আর আমরা নিজেরাই ছবি তুলতে পারি না, তো সেই কারণে আর এটা শেয়ার করা হয় না। তবে অবশ্যই মার্কসটা তোমাদের সাথে শেয়ার করবো যে সে কত মার্কস পেলো। আর এবার যেহেতু পরীক্ষাটা একটু তাড়াতাড়ি, তাই ওদের চাপটাও অনেকটা বেশি হয়ে গেছে। যাকে সমস্ত কিছু মিলিয়ে তোমরা আশীর্বাদ করো, ও যেন একটা বড় মনের মানুষ হতে পারে, আর ও যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে, সেটাই হচ্ছে বড় কথা। আর এদিকে পুজো দিয়ে দেখো গোপুসোনাকে সাজিয়ে দিয়েছি। আর তোমাদের জন্য এবং আমার জন্য একটা বড় চমক আছে। তো সেই চমকটা কি, চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর মিঠি এখানে স্নান করে এসে বসে পড়েছে, তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই দেখো, ইনি হচ্ছেন গোপাল সোনার সংসারের নতুন অতিথি। আর কিভাবে এলো, কোথা থেকে এলো, কেন এলো, কি বৃত্তান্ত, সমস্তটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করছি। কারণ বলতে পারো গোপসোনা আমার কাছে যেরকমভাবে এসেছে, ওনারাও ঠিক সেরকমভাবেই এসেছেন। আর ভীষণ 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 শান্তির জিনিস, জানো তো, শান্তির একটা ব্যাপার, ভীষণ শান্তির ব্যাপার। তো এনাদেরকে এখনও বসানো হয়নি, আমি পঞ্চামৃতের স্নান করি এনাদেরকে বসাবো। তবে এর আগে এনাদেরকে একটুখানি মেকওভার করব, যার জিনিসপত্র আনতে আমাকে আজকে বিকেলে একটুখানি বেরোতে হবে। তো এই যে মিঠি মা কোলে নিয়ে বসে আছে, ও ভগবানের প্রতি ওর এত টান, এত ভালোবাসা, এত আদর যে কি বলি, ভীষণ পছন্দ করে। যে কটা দিন আমি পুজো দিতে পারি না, সে কটা দিন কিন্তু আমার মেয়ে পুজো দেয়, জানো তো। আর আমি চাই ওর মনের মধ্যে ওই ভক্তিটা থাকুক। ওই যে বললাম, জীবনে মরে গেলে তো আর কিছুই থাকবে না, এই জিনিসটাই থাকবে। আর এই যে এদিকে ডাল রান্না, আজকের মেনুটা দেখাচ্ছি। রান্না করেছিলাম ডাল, আর এই যে চিংড়ি মাছের ভাজা। মিঠির খাওয়া হয়ে গেছে, তার জন্য একটুখানি সাইড থেকে দেখতে পাচ্ছ। আর এই যে শুটকি মাছের তরকারি, মিঠিকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমরা খাওয়া দাওয়া করে এদিকে জানালার দিকে এসে তাকিয়ে দেখছি এত পরিমাণে মেঘ করেছে, মনে হচ্ছে এই মুহূর্তে ফেটে ফুটে আসবে। কিন্তু কোথাকার কি, বৃষ্টি তো আর হলো না, শুয়ে বসেই কাটাচ্ছিলাম। তো ও আবার বলছিল একটুখানি চা করবে, ভীষণ চা করছিল মনটা। আর এখনও কিন্তু বিকেলবেলা, এখনও কিন্তু সন্ধে হয়নি, তারপরে আমরা চা খেয়ে বেরিয়ে পড়বো কিছু মেকওভারের জিনিসপত্র আনতে। আর আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি জিনিসপত্র ইউজ করি অঙ্গরাগ করানোর জন্য। আর এই কাজটাও আমার ভীষণ পছন্দের একটা কাজ। তো দেখছি গোবিন্দ আমার কাছ থেকে কী রূপ নিতে চান, তো যে রূপ নিতে চান আমি এনাকে সেই রূপ দেওয়ারই চেষ্টা করব। তো বেরিয়ে পড়েছি চা খাওয়ার পর তিনজনাতে মিলে। আর একটুখানি রাস্তাঘাটগুলি শেয়ার করি অবশ্যই আমার মনিকা দিদি ভাইয়ের জন্য, সেটা তো প্রতি ব্লগেই বলে থাকি, কারণ উনি ত্রিপুরাকে ভীষণ পছন্দ করেন আর আমি ওনাকে ভীষণ ভালোবাসি। তো সেই কারণে ওনার রিকোয়েস্ট রাখার জন্য একটু আধটু শেয়ার করা হয়। আর এদিকে দেখো চলে এসেছি, আর বাড়ির এরিয়াতে প্রায় চলেই এসেছি। আর আমাদের জয়রামের যে মন্দিরটা, বড় মন্দিরটা, সেটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি, দেখে
দেখে নাও তোমরা, আর আমি গত ভিডিওর কমেন্টটা পড়ে নিই। চলো। তো রুম্পা দিদিভাই বলছিল কি মজা করলে তোমরা, আর কত কাঁঠাল আনলে, খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। হ্যাঁ, অনেকগুলি কাঁঠাল এনেছি, জানি না পাকবে কি না, তবে রোদ্রে রেখে দিয়েছি। মনিকা দিদিভাই অনেকগুলি লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ দিদিভাই। তারপর দেখো আমরা এখানে যাচ্ছি, আর রাস্তার কি অবস্থা দেখেছো, রাস্তা কেটে এখন ড্রেন করছে, তো সেই কারণে একটু নোংরা হয়ে আছে। আর এদিকে দেখো কি কি জিনিস এনেছি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর তার সাথে ছিল ওই নেল পেন্ট রিমুভার, আর ছিল একটা তোমার ট্রান্সপারেন্ট কালার, যেটা দিয়ে আমি পলিশ করি। তো যখন করব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এটা তো আর একদিনের কাজ নয়, প্রায় 2-3 দিন সময় লেগে যাবে, তবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার গোপোষণার সংসারের নতুন অতিথিকে কেমন লাগলো অবশ্যই করে জানিও। পুরোটাই গোপোষণার, সবটাই গোপোষণার জন্য, আর আমার জীবনটাই তো গোপোষণার জন্য, তারপরে তো আর কোনো কথা বলার নেই। আর এটা ছিল সোনার জন্য, আর আমার জন্য দেখো একটা চানাচুর আর একটুখানি চিড়ে ভাজা এনেছিলাম, যেটার উপরেও সোনা ভাগ বসিয়েছে। তো চলো আজকের মতো এখানেই রাখছি, টাটা।